পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে সূর্য টানা ৪ মাস অস্ত যায় না, যেখানে ভূমির প্রায় ৮০% বরফে ঢাকা। সেই বরফের গড় পুরুত্ব ১ কিলোমিটার থেকে ১২ কিলোমিটার পর্যন্ত। আর এমন এক জায়গা যেটি একসময় একজন মার্কিন প্রেসিডেন্ট কিনে নিতে চেয়েছিলেন, কিন্তু সম্পূর্ণভাবে প্রত্যাখ্যাত হয়েছিলেন। এই জায়গাটি পরিচিত কাঁচা মাংস ভক্ষণকারীদের আবাসভূমি হিসেবে। এটি সিলের অন্ত্র দিয়ে তৈরি উচ্চ ফ্যাশনের বৈশ্বিক কেন্দ্র, এবং যারা কাঁচা তিমির চামড়া চিবিয়ে খেতে ভালোবাসেন তাদের জন্য এক অনন্য খাদ্য স্বর্গ। এটি গ্রিনল্যান্ড, পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, যেখানে বিশ্বের ৯৯% মানুষ কোনো দিনই পা রাখবে না। এটি এমন এক ভূমি যার নামই নিজের সঙ্গে সাংঘর্ষিক। কেউ কেউ বলেন, তুমি যদি পুরো পৃথিবী ঘুরেও দেখো তবু শেষে থেকে যায় গ্রিনল্যান্ড। চলুন শুরু করি ভূগোলের সবচেয়ে বড় মিথ দিয়ে। গ্রিনল্যান্ড আসলে মোটেও সবুজ নয়। এই বিশাল দ্বীপের প্রায় ৮৮%ই একটি বিশাল বরফ চাদরে ঢাকা, যার পুরুত্ব এত বেশি যে যদি এটি পুরোপুরি গলে যায় তাহলে বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৭ মিটারেরও বেশি বেড়ে যাবে। এতটাই যে পৃথিবীর প্রতিটি উপকূলীয় শহর পানির নিচে তলিয়ে যেতে পারে। আয়তনে গ্রিনল্যান্ড মেক্সিকোর থেকেও বড়, অথচ এখানে বসবাস করে মাত্র প্রায় ৫৬,০০০ মানুষ। তুলনা করে বললে প্রতি বর্গ কিলোমিটারে মানুষের সংখ্যা মাত্র ০.০৩ জন, যা একে পৃথিবীর সবচেয়ে ফাঁকা বসবাসযোগ্য স্থান করে তুলেছে। পুরো গ্রিনল্যান্ডের মানুষকে একটি ফুটবল স্টেডিয়ামে ভরে ফেললেও বহু আসন খালি থেকে যাবে। এখানকার প্রায় ৮৮% মানুষ ইনুইট, যাদের আগে এস্কিমো নামে ডাকা হতো, একটি আদিবাসী জনগোষ্ঠী যারা প্রায় ৪,৫০০ বছর ধরে এই ভূখণ্ডে বসবাস করে আসছে। এখানে শহরগুলোর মধ্যে কোনো সড়ক বা রেলপথ নেই। যাতায়াতের জন্য মানুষকে নির্ভর করতে হয় বিমান, নৌকা অথবা শীতকালে জমাট বাঁধা ফিয়র্ডের ওপর কুকুরের স্লেজের ওপর। রাজধানী নুক শহরে বাস করে প্রায় ১৯,০০০ মানুষ, যা অনেক মার্কিন শহরতলির থেকেও ছোট। গ্রিনল্যান্ডের ৪/৫ এলাকা আর্কটিক সার্কেলের ভেতরে অবস্থিত, যেখানে পরিবেশ এতটাই চরম যে স্বাভাবিক ফলমূল ও শাকসবজি চাষ করাই সম্ভব নয়। এখানকার বন্য প্রাণী তাদের সবচেয়ে নির্মম ও প্রাকৃতিক রূপে টিকে আছে। বরফের গঠন এমন সব আকার ও মাপে দেখা যায় যা কল্পনাকেও হার মানায়। আর এখানকার ফিওর্ডগুলোর বিশালত্ব নরওয়ে ফিওর্ডকেও ছোট জলকুণ্ডের মতো মনে করায়। সত্যি বলুন তো, গ্রিনল্যান্ড নামটা শুনলে আপনার মাথায় প্রথমে কি আসে? অন্তহীন বরফ নাকি সবুজ ভূমি? গ্রিনল্যান্ডের আরেকটি দিক হলো এর স্বাধীনতার দ্বন্দ্ব। কাগজে কলমে গ্রিনল্যান্ড এখনও ডেনমার্কের অংশ, কিন্তু তারা যেভাবে স্বাধীনতার পথে এগোচ্ছে তা আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করছে। ডেনমার্ক প্রতি বছর প্রায় $১ বিলিয়ন ব্যয় করে শুধু গ্রিনল্যান্ডে জীবন ধারণ টিকিয়ে রাখার জন্য। এই সহায়তা ছাড়া এখানে টিকে থাকা প্রায় অসম্ভব। তবু গ্রিনল্যান্ড আর ডেনমার্কের আর্কটিক অঞ্চল হয়ে থাকতে চায় না। তারা চায় মর্যাদা, তারা চায় নিজেদের পরিচয়, তারা চায় গ্রিনল্যান্ড হিসেবে বাঁচতে, কোনো উপনিবেশিক প্রান্তভূমি হিসেবে নয়। আর তাদের স্বাধীনতার পথ চলে গেছে ঠিক তাদের পায়ের নিচ দিয়ে, বরফের গভীরে। সেই বরফের নিচে লুকিয়ে আছে $1 ট্রিলিয়ন মূল্যবান খনিজ সম্পদ, জিঙ্ক, সোনা, ইউরেনিয়াম, এবং উপকূলের বাইরে আনুমানিক ৩১ বিলিয়ন ব্যারেল তেলের মজুদ। চীন এটা জানে, রাশিয়া জানে, আর যুক্তরাষ্ট্র তো অবশ্যই জানে। ১৯৪৬ সালে যুক্তরাষ্ট্র ডেনমার্ককে গ্রিনল্যান্ড কিনে নেবার জন্য স্বর্ণে $1 কোটি প্রস্তাব দিয়েছিল, যা আজকের মূল্যে প্রায় $১.৬ বিলিয়ন সমান। সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড অধিগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছিলেন, এটিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে। কিন্তু ডেনমার্ক আর গ্রিনল্যান্ড দুপক্ষই স্পষ্টভাবে তা প্রত্যাখ্যান করে। এরপর আসে আসল মোড়। ২০১৩ সালে গ্রিনল্যান্ড বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে খনন সংক্রান্ত আইন শিথিল করে। সঙ্গে সঙ্গে চীনা কোম্পানিগুলো খনন অধিকার নিয়ে দরপত্রে অংশ নিতে শুরু করে। অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠানগুলো অনুসন্ধানমূলক খনন চালু করে, এবং ইউরোপীয় কনসোর্টিয়ামগুলো চুক্তির আলোচনা শুরু করে। গ্রিনল্যান্ড আর শুধু বরফ নয়, এটি ভবিষ্যৎ। জলবায়ু পরিবর্তনের কারণে বরফ যত গলছে ততই এটি হয়ে উঠছে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত ও লড়াইয়ের কেন্দ্রে থাকা ভূখণ্ড। এখন আসা যাক সেই মানুষদের কথায় যারা এই বরফে মোড়া ভূমিকে নিজেদের ঘর বলে মানে। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে নেওয়া জরুরি, তাদের কখনোই এস্কিমো বলে ডাকবেন না। এই শব্দটি ব্যবহার করলে আলাপচারিতার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে, তাও বন্ধুত্বপূর্ণভাবে নয়। এস্কিমো শব্দটির অর্থই হলো কাঁচা মাংস ভক্ষণকারী, আর এটি তাদের কাছে গভীরভাবে অপমানজনক। গ্রিনল্যান্ডের মানুষ নিজেদের বলে ইনুইট, যার অর্থ তাদের ভাষায় কেবল মানুষ। কিন্তু মজার বিষয় হলো, কাঁচা মাংস খাওয়ার যে ধারণা প্রচলিত আছে তা আংশিকভাবে সত্য, এবং সেটি অবিশ্বাস্যভাবে বুদ্ধিদীপ্ত।
ইনুইটরা এমন এক সুপারফুড তৈরি করেছে যা যে কোনো পুষ্টিবিদকেও অবাক করবে। এর নাম মাটাক বা মুকটুক। এটি তিমি বা নারওয়ালের চামড়া ও তার নিচে চর্বি, যা ছোট ছোট টুকরো করে সম্পূর্ণ কাঁচা খাওয়া হয়। শুনে গা গুলিয়ে উঠলেও আগে শুনুন, মুকটুকে লেবুর চেয়েও বেশি ভিটামিন সি রয়েছে, কমলার চেয়েও বেশি, এমনকি যে কোনো সাইট্রাস ফলের থেকেও বেশি। এর স্বাদকে বর্ণনা করা হয় শক্ত রাবারের মতো, যার ভেতরে হালকা হেজেলনাটের ইঙ্গিত রয়েছে। আর যখন আপনি এটি চিবোন, তখন সঙ্গে সঙ্গে শরীরে এক শক্তির ঝটকা অনুভূত হয়, যা আর্কটিকের প্রচণ্ড ঠান্ডার সঙ্গে লড়াই করার জন্য একান্ত প্রয়োজন। গ্রিনল্যান্ডে শিকার কোনো শখ বা বিনোদন নয়, এটি সরাসরি জীবন মৃত্যুর প্রশ্ন। এখানে শিকার মানেই বেঁচে থাকা। গ্রামের মানুষরা নৌকায় করে সমুদ্রে যায়, পোলার বিয়ার ও সিল শিকার করার জন্য রাইফেল নিয়ে। শিকারের পর প্রাণীগুলোর চামড়া ছাড়ানো হয়, মাংস রাখা হয় খাবারের জন্য, আর চামড়া ব্যবহার করা হয় পোশাক বানাতে, যে পোশাক কয়েক মিনিটের মধ্যেই মানুষকে হত্যা করতে পারে এমন আবহাওয়া থেকে রক্ষা করে। গ্রিনল্যান্ডে বিয়েতে উপহার হিসেবে সোনা বা টাকা দেওয়া হয় না, বরং একটি পোলার বিয়ারের মাথা দেওয়াকেই সবচেয়ে সম্মানজনক উপহার হিসেবে দেখা হয়। পোলার বিয়ার শিকার করা অত্যন্ত জটিল ও শ্রমসাধ্য কাজ, আর এর মাংস সহজে সবার নাগালে আসে না। এমনকি রেস্টুরেন্টেও এটি ভীষণ দামি, তাই বাস্তব অর্থেই গ্রিনল্যান্ডে পোলার বিয়ার সোনার চেয়েও বেশি। আপনি যদি কোনো পরিবারের অতিথি হন, তাহলে আপনাকে তিমির মাংস পরিবেশন করা হতে পারে, যা সর্বোচ্চ সম্মান ও আতিথেয়তার প্রতীক। এটি কোনো নিষ্ঠুরতা নয়, এটি পৃথিবীর সবচেয়ে প্রতিকূল পরিবেশগুলোর একটিতে টিকে থাকার বাস্তবতা, যেখানে এত দূরবর্তী এলাকায় বসবাসকারী মানুষের জন্য কোনো দেশই সহজে খাদ্য ও যত্নের ব্যবস্থা করতে পারে না। গ্রিনল্যান্ডের নিজস্ব ভাষায় তাদের দ্বীপের নাম কালালিট নুনাত, যার অর্থ মানুষের ভূমি। এই নামই প্রমাণ করে পরিবেশের সঙ্গে তাদের গভীর ও অবিচ্ছেদ্য সম্পর্ক। তাদের শিল্পধারার নাম একোমিৎসুল ন্যাক, যার আক্ষরিক অর্থ এমন কিছু সৃষ্টি করা যা দেখতে অদ্ভুত। এটি সেই দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যা এমন এক জগৎ থেকে আসে যার অভিজ্ঞতা আমাদের বেশিরভাগেরই কখনো হবে না। এতদূর পর্যন্ত দেখার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। এর মানে আপনি এই যাত্রা উপভোগ করেছেন। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে আমাদের সমর্থন করুন। আর যদি মোবাইলে দেখেন, তাহলে নিচের বাটনে ট্যাপ করতে ভুলবেন না। হৃদয়ের গভীর থেকে আমরা আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। বরফে মরা এই ভূমিতে আধুনিক জীবন মানে এমন খরচের সঙ্গে লড়াই, যা বেশিরভাগ মানুষকে দেউলিয়া করে দিতে পারে। নির্মম জলবায়ুর কারণে এখানে কার্যত কোনো কৃষিকাজ সম্ভব নয়, ফলে টয়লেট পেপার থেকে শুরু করে নির্মাণ সামগ্রী সব কিছুই সমুদ্রপথে আমদানি করতে হয়। একটি সাধারণ শসা বা একটি বোতল সোডার দাম ইউরোপের তুলনায় 1.5 থেকে 3 গুণ বেশি, আর কিছু পণ্যের ক্ষেত্রে প্রায় 4 গুণ পর্যন্ত হয়ে যায়। ইন্টারনেট ব্যবস্থা একসময় কুখ্যাত ছিল সবচেয়ে খারাপ কারণগুলোর জন্য। সম্পূর্ণভাবে স্যাটেলাইটের উপর নির্ভরতার কারণে গ্রিনল্যান্ডে একসময় বিশ্বের সবচেয়ে ধীর ও সবচেয়ে ব্যয়বহুল ইন্টারনেট ছিল। উচ্চ লেটেন্সি, কম ব্যান্ডউইথ আর এমন বিল যা দেখলে চোখে জল এসে যেত। রাজধানী নুকে আবাসন সংকট লন্ডনের থেকেও গুরুতর, আর বিদ্যুৎ ও গ্যাসের বিল সহজেই আপনার মাসিক আয়ের অর্ধেক গিলে ফেলতে পারে। তবে জমির মালিকানা নিয়ে এখানে একটি অদ্ভুত কিন্তু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে। গ্রিনল্যান্ডে আপনি জমি কিনতে পারবেন না, একেবারেই না। বাড়ি বা দোকান বানাতে চাইলে রাষ্ট্রের অনুমতি নিতে হয়, কর দিতে হয় এবং সেই জমি ব্যবহার করার অধিকার পাওয়া যায়। কিন্তু ব্যক্তিগত জমির মালিকানা বলে কিছু নেই। নুক শহরের বেশিরভাগ বাড়ি সরকার সমর্থিত স্থাপনা। সেগুলো উজ্জ্বল রঙে রাঙানো, যা সাদা বরফে ঢাকা প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে অসাধারণ বৈপরীত্য সৃষ্টি করে। এসব বাড়ির গড় মূল্য প্রায় $3.5 লাখ। এর বিনিময়ে কেউ যদি ডেনমার্কে শিক্ষা গ্রহণ করতে বা চিকিৎসা সেবা নিতে চায়, তাহলে ড্যানিশ সরকার তার সমস্ত খরচ বহন করে। এত সব সমস্যার পরও যদি আপনি গ্রিনল্যান্ডকে একটি সুযোগ দেন, তাহলে আপনি অসাধারণ কিছু আবিষ্কার করবেন। এখানকার বাতাস গাড়ির ধোঁয়া ও কারখানার দূষণ থেকে সম্পূর্ণ মুক্ত। মানুষগুলো আন্তরিকভাবে বন্ধুসুলভ এবং সাধারণভাবে সুখী। তারা পোলার বেয়ার, সিল ও তিমির সঙ্গে সহাবস্থানে বসবাস করে। ছোট ছোট কমিউনিটিতে প্রায় সবাই সবাইকে চেনে, যা এমন এক সৌহার্দ্যবোধ সৃষ্টি করে যা আধুনিক বিশ্বের অধিকাংশ জায়গা থেকেই হারিয়ে গেছে। গ্রিনল্যান্ডের রাজধানী নুক এমন কোনো শহর নয় যেটিকে আমরা সাধারণত রাজধানী হিসাবে কল্পনা করি। এখানে শহরে ঢোকার জন্য কোনো মহাসড়ক নেই, কারণ মহাসড়কই নেই। আকাশ ছোঁয়া কোনো স্কাইলাইন নেই। প্রথমেই যে বিষয়টি চোখে পড়ে তা হলো চারপাশের বিশাল প্রাকৃতিক দৃশ্যের তুলনায় শহরটি কতটা ছোট মনে হয়। পেছনে নীরবে দাঁড়িয়ে থাকে পাহাড়, আর চারদিক থেকে সমুদ্র যেন শহরটিকে ঘিরে রাখে।
এখান থেকেই গ্রিনল্যান্ড নিজেকে শাসন করে। এক রাস্তায় আপনি সরকারি অফিসের পাশ দিয়ে হেঁটে যেতে পারেন, আর পরের রাস্তাতেই দেখতে পারেন জেলেরা তাদের ধরা মাছ নামাচ্ছে। স্নোমোবাইল আর গাড়ি একই সরু রাস্তায় চলাচল করে, যেন কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনীর দৃশ্য। পরিষ্কার দিনে উপকূলের খুব কাছেই হামব্যাক তিমিকে ভেসে উঠতে দেখা যায়, এতটাই কাছে যে স্থলভাগ থেকেই চোখে পড়ে, যেন শহরটি নিজেই প্রকৃতির রাজ্যে সাময়িক অতিথি মাত্র। গ্রিনল্যান্ডের মোট জনসংখ্যার প্রায় 1/3 নুকেই বাস করে। তবু রাজধানী হওয়া সত্ত্বেও এখানেও জীবনযাত্রার মান, স্বাস্থ্যসেবা ও পরিবহন নিয়ে বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে। দ্বীপে বসবাসের এই বিচ্ছিন্নতা অন্যান্য দেশ থেকে দ্রুত সেবা পাওয়াকে প্রায় অসম্ভব করে তোলে। গ্রিনল্যান্ডের বাসিন্দারা প্রায়ই বলেন তাদের মনে হয় যেন তারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন কোনো দূরবর্তী গ্রহে এসে পড়েছেন, যার সঙ্গে বাইরের বিশ্বের কোনো যোগাযোগ নেই। জনসংখ্যা এত কম যে বিয়ের উপযুক্ত সঙ্গী খুঁজে পাওয়া এখানে ভীষণ কঠিন। অনেক মানুষ সম্ভাব্য জীবনসঙ্গীর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগই পান না এবং শেষ পর্যন্ত স্থানীয় কর্তৃপক্ষের কাছে সহায়তা চান পরিচয় করিয়ে দেওয়ার জন্য। কেউ যদি বিয়ের পর সঙ্গীকে হারান, তাহলে সমাজের ভেতরে নতুন করে বিয়ে করা ও সন্তান নেওয়ার চাপ তৈরি হয়, যাতে জনসংখ্যা আরও কমে না যায়। এমনকি একটি প্রাচীন সাংস্কৃতিক প্রথাও রয়েছে যার নাম তুসু সিসুত, যেখানে স্ত্রীর আদান প্রদান জড়িত। আধুনিক গ্রিনল্যান্ড সমাজে এটি ব্যাপকভাবে প্রচলিত না হলেও কিছু সম্প্রদায় এখনও এই রীতিকে পারিবারিক সম্পর্ক ও সামাজিক বন্ধন শক্তিশালী করার উপায় হিসাবে ধরে রেখেছে। এসব প্রথার জন্ম হয়েছিল এক কঠিন পরিবেশে টিকে থাকার কৌশল হিসাবে, যেখানে একটি সম্প্রদায়ের ধারাবাহিকতা রক্ষার জন্য প্রতিটি মানুষের গুরুত্ব অপরিসীম। আর্কটিক অঞ্চলে অবকাঠামো ও পরিবহন গ্রিনল্যান্ডের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। এখানে সুসংগঠিত অবকাঠামোর ঘাটতি প্রকট। জনবসতিহীন এলাকায় আবর্জনা ফেলার স্থান তৈরি করা হয়েছে, যেখানে মানুষের সব বর্জ্য জমা করা হয়। স্বল্পমেয়াদে গ্রিনল্যান্ড বিশাল বর্জ্যভূমিতে পরিণত না হলেও দীর্ঘমেয়াদে বর্জ্য জমে যাওয়া একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়াতে পারে। দেশের অধিকাংশ এলাকায় এখনও ইন্টারনেট সেবা পৌঁছয়নি। রাজধানী নুকে ইন্টারনেট থাকলেও এর খরচ প্রায় 1300 ড্যানিশ ক্রোনার এবং গতি অত্যন্ত ধীর। পরিবহন ব্যবস্থা আরও কঠিন বাস্তবতার মুখোমুখি। গ্রিনল্যান্ডে মোটরসাইকেল ও গাড়ি অত্যন্ত বিরল। এমনকি নুক শহরেও হাতে গোনা কয়েকটি যানবাহন চোখে পড়ে। গ্রামীণ এলাকায় বিশেষ করে শীতকালে চলাচলের প্রধান মাধ্যম হল ঐতিহ্যবাহী স্লেজ। তাপমাত্রা যখন -50 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়, তখন মোটর চালিত যান সম্পূর্ণ অনির্ভরযোগ্য হয়ে পড়ে এবং প্রায়ই বিকল হয়। শিল্পখাত অনুন্নত হওয়ায় যানবাহন মেরামত অত্যন্ত শ্রমসাধ্য ও ব্যয়বহুল। এই কারণেই অনেক মানুষ সাইবেরিয়ান হাস্কি কুকুরকে স্লেজে জুড়ে পরিবহনের কাজে ব্যবহার করেন, পণ্য আনা নেওয়া করা বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। দূরবর্তী গ্রামগুলোতে যদি কাউকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিতে হয়, তাহলে আবহাওয়া অনুকূলে থাকলে হেলিকপ্টার ডাকার অনুরোধ জানাতে হয়। গ্রিনল্যান্ডের বিশাল আয়তন আর ক্ষুদ্র জনসংখ্যা মানুষের সঙ্গে মানুষের সাক্ষাৎকে এক ধরনের আনন্দময় বিস্ময়ে পরিণত করে। রাজধানী নুক সহ এখানে মোট মাত্র 6টি বসতি রয়েছে। এর মধ্যে কুলুসুক নামের একটি বসতিতে বাস করে মাত্র 300 জন মানুষ। তাদের জন্য উপলব্ধ সেবার পরিধি সীমিত, একটি মাত্র মুদি দোকান এবং একটি গির্জা। কেউ যদি দীর্ঘস্থায়ী কোনো রোগে ভোগেন এবং এই দূরবর্তী এলাকায় বসবাস করেন, তাহলে টিকে থাকার সম্ভাবনা অত্যন্ত কমে যায়। প্রতিবেশী বা নগর সেবার বদলে চারপাশে থাকে নির্জন প্রাকৃতিক প্রান্তর আর এক বিশাল সমুদ্র, যা শীতকালে শক্ত বরফে পরিণত হয়। বছরের কিছু সময় সূর্য একেবারেই ওঠে না, আর দিনের পর দিন সম্পূর্ণ অন্ধকারে কেটে যায়। কোনো কোনো দিনে তুষারঝড় এতটাই ভয়াবহ হয় যে বাইরে পড়লে আশ্রয় নেওয়ার মতো একটিও জায়গা থাকে না। এসব ঝড়ে পড়া মানুষ মারাত্মক অসুস্থ হয়ে পড়তে পারে এবং মাসের পর মাস দাঁড়াতে অক্ষম হয়ে যায়। ফলে গ্রিনল্যান্ডের মানুষ এমন পরিস্থিতির মুখোমুখি হয় যার তুলনায় আধুনিক জীবনকে অবিশ্বাস্যভাবে সহজ মনে হয়। এমনকি বিশুদ্ধ পানি পাওয়াও এখানে এক বিশাল আশীর্বাদ হিসেবে গণ্য। তারা গোসল বা পান করার জন্য সমুদ্রের পানি ব্যবহার করতে পারে না এবং ঘরের পানির পাইপ প্রায়ই জমে যায়। রাষ্ট্র নিজস্ব ব্যবস্থায় দূরবর্তী এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ করে, তবে সেই পানির উৎস প্রায়ই ডেনমার্ক থেকে আসে, যা নির্ভরতার আরেকটি স্তর যোগ করে। গ্রিনল্যান্ডের মানুষের কাছে আনন্দ মানে বরফের উপর স্লেজ জ্বালানো, আর্কটিক নেকড়ের সঙ্গে বন্ধুত্ব গড়া এবং ঐতিহ্যবাহী নৃত্যে অংশ নেওয়া। তারা কালাল্লিসুত নামে একটি স্থানীয় ভাষায় কথা বলে, যার ঐতিহাসিক শিকড় হাজার হাজার বছর আগের পূর্বপুরুষদের সঙ্গে যুক্ত। অন্যদিকে ড্যানিশ কর্মকর্তারা প্রায়ই এই ভাষা শেখার প্রয়োজন বোধ করেন না এবং নিজেদের ভাষাতেই যোগাযোগ করেন, যা সাংস্কৃতিক টানাপোড়েন সৃষ্টি করে।
নুক শহর নগর জীবন আর আর্কটিক সৌন্দর্যের এক অনন্য মেলবন্ধন। এখানে জাদুঘর ও শিল্প গ্যালারি রয়েছে যা সমৃদ্ধ ইনুইট সংস্কৃতির প্রতিফলন ঘটায়। তবে এর বাইরেও গ্রিনল্যান্ড বিশ্বের সেরা স্থানগুলোর একটি উত্তরালোক বা অরোরা বোরিয়ারিস দেখার জন্য। আর্কটিক সার্কেলের কাছাকাছি অবস্থানের কারণে শীতকালে এখানে দীর্ঘ অন্ধকার রাত নেমে আসে, যা এই প্রাকৃতিক আলোকছটা দেখার জন্য একেবারে নিখুঁত পরিবেশ তৈরি করে। অনেক এলাকায়, বিশেষ করে উত্তরে, অরোরা মৌসুমে, যা সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত চলে, প্রায় প্রতি রাতেই উত্তরালোক দেখা যায়। এই শীতকালেই বিশেষ করে উত্তরাঞ্চলে গ্রিনল্যান্ডে শুরু হয় পোলার নাইট নামে পরিচিত সময়, যখন সূর্য টানা 24 ঘন্টা দিগন্তের নিচেই থাকে, কখনো কখনো মাসের পর মাস ধরে। এর ঠিক উল্টো চিত্র দেখা যায় গ্রীষ্মকালে, বিশেষ করে গ্রিনল্যান্ডের দক্ষিণাঞ্চলে। এই সময় শুরু হয় পোলার ডে বা ধ্রুব দিবস, যখন টানা কয়েক মাস সূর্য একবারও অস্ত যায় না। দিন ও রাতের এই চরম আলোর ও অন্ধকারের অভিজ্ঞতা আর্কটিক অক্ষাংশের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হলেও এর সঙ্গে জড়িয়ে থাকে গভীর মানসিক চাপ ও মনস্তাত্ত্বিক প্রভাব। দীর্ঘদিন আলো বা অন্ধকারের মধ্যে বসবাস মানুষের ঘুম, আবেগ ও মানসিক ভারসাম্যের ওপর গুরুতর প্রভাব ফেলে। গ্রিনল্যান্ডের উত্তর পশ্চিমে অবস্থিত কানাক, যা থুলে নামেও পরিচিত, পৃথিবীর সবচেয়ে উত্তরের জনবসতিগুলোর একটি। ৭৭ ডিগ্রি উত্তর অক্ষাংশের উপরে অবস্থিত এই অঞ্চল প্রকৃতির সবচেয়ে চরম রূপের মুখোমুখি হয়। বছরের পর বছর ধরে এখানে চলে পোলার নাইট, আর তারপর আসে এমন এক গ্রীষ্ম যখন মধ্যরাতেও সূর্য আকাশে ঝুলে থাকে। কানাককে মনে হয় যেন অনুর্বর টুন্দ্রা আর স্থায়ীভাবে জমে থাকা সমুদ্রের বিরুদ্ধে মানব সভ্যতার শেষ প্রহরা। এই আধুনিক বসতির ইতিহাসে রয়েছে গভীর যন্ত্রণার অধ্যায়। ১৯৫৩ সালে একটি সামরিক ঘাঁটির জন্য জায়গা করে দিতে ইনুইট পরিবারগুলোকে জোরপূর্বক স্থানান্তরিত করা হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই গড়ে ওঠে একটি ঘনিষ্ঠ সমাজ, যাদের শক্তিশালী আর্কটিক পরিচয় গড়ে উঠেছে যৌথ কষ্ট আর সংগ্রামের মধ্য দিয়ে। এখানে গ্রিনল্যান্ডের স্লেজ কুকুরই একমাত্র নির্ভরযোগ্য বাহন, যা শিকারীদের জমে থাকা ফিয়র্ড পেরিয়ে খাদ্যের উৎস পর্যন্ত নিয়ে যেতে পারে। এই প্রাচীন কুকুরের জাতটি অত্যন্ত কঠিন ও সহিষ্ণু, এমনভাবে গড়ে ওঠা যে অন্য কোনো কুকুর যে ঠান্ডায় মারা যাবে, সেখানে এরা টিকে থাকতে পারে। প্রতিটি কুকুর দলে নিজের অবস্থান বোঝে, আর এই শৃঙ্খলাই সবাইকে বাঁচিয়ে রাখে। শিকারী ও কুকুরের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে প্রতিদিনের যত্ন আর যৌথ ঝুঁকির মধ্য দিয়ে। এই পরিবেশে যন্ত্র প্রায়ই অকেজো হয়ে যায়, কিন্তু কুকুর থামে না। গ্রিনল্যান্ড এই কুকুরের জাতটিকে এতটাই গুরুত্ব দিয়ে রক্ষা করে যে উত্তরের ও পূর্বের কিছু অঞ্চলে অন্য কোনো কুকুরের জাত সম্পূর্ণ নিষিদ্ধ, যাতে স্লেজ কুকুরের বিশুদ্ধতা ও বেঁচে থাকার স্বভাব অক্ষুণ্ণ থাকে। বরফের ওপর থাবার শব্দ আর স্লেজের ধাতবংশের ঘর্ষণই হয়ে ওঠে কানাকের স্বতন্ত্র শব্দচিত্র। গভীর নীল ফিয়র্ডের জল থেকে উঠে আসা হৃদয়াকৃতির পাহাড় উমাননাক এক অনন্য প্রতীক। দুটি তীক্ষ্ণ শৃঙ্গ মিলিয়ে পাহাড়টি এমন একটি আকৃতি তৈরি করেছে যা একে একই সঙ্গে ভৌগোলিক নিদর্শন ও প্রতীকে পরিণত করেছে। গ্রিনল্যান্ডিক ভাষায় উমাননাক শব্দের অর্থই হৃদয়াকৃতি, আর এই পাহাড় পুরো অঞ্চলের কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে। এর পাদদেশের রঙিন কাঠের ঘরবাড়ির একটি গ্রাম কঠিন ভূমির সঙ্গে আঁকড়ে ধরে আছে, প্রতিকূল প্রকৃতিকে অস্বীকার করে। এখানকার জীবন শেখায় সহনশীলতার পাঠ, যা শিকার ও মাছ ধরার দীর্ঘ ঐতিহ্যে গড়ে উঠেছে। উমাননাকের ওপরে আকাশে প্রকৃতি মেলে ধরে আর্কটিক অঞ্চলের সবচেয়ে নাটকীয় দৃশ্য। গ্রীষ্মকালে মধ্যরাতের সূর্য টানা ২৪ ঘন্টা দ্বীপটিকে সোনালি আলোয় ভরিয়ে দেয়, বিশাল আইসবার্গগুলোকে ঝকঝকে স্ফটিক ভাস্কর্যে পরিণত করে। শীতের মাঝামাঝি সময়ে সবুজ ও বেগুনি রঙের উত্তরালোক হৃদয়াকৃতির শৃঙ্গের ওপর নৃত্য করতে থাকে, জমে থাকা জলের ওপর এক ভিনগ্রহী আভা ছড়িয়ে দেয়। উমাননাক সেই জায়গা যেখানে আর্কটিকের কঠোরতা আর মানুষের উষ্ণতা একে অপরের সঙ্গে মিলিত হয়। বরফে বাঁধা এক আশ্রয় যেখানে প্রকৃতির হৃৎস্পন্দন স্পষ্টভাবে অনুভূত হয়। ইলুলিসাত এমন এক জায়গা যেখানে জীবন সব সময় গতির কিনারায় দাঁড়িয়ে থাকে। উপকূলের পাশ দিয়ে দিন রাত ভেসে চলে বিশাল বিশাল আইসবার্গ। কিছু বরফস্তম্ভ ভবনের থেকে উঁচু, আবার কিছু সময়ের আর অবিরাম জলের ঘর্ষণে মসৃণ হয়ে গেছে। উপকূল বরাবর সারি দিয়ে দাঁড়ানো বাড়িগুলো নরম রঙে রাঙানো, যা অন্তহীন বরফ ও তুষারের সঙ্গে তীব্র বৈপরীত্য তৈরি করে। ইলুলিসাতের সঙ্গে অন্য শহরের কোনো সড়ক যোগাযোগ নেই। যাতায়াত হয় নৌকায়, আকাশপথে, নতুবা একেবারেই হয় না। দৈনন্দিন জীবন সম্পূর্ণভাবে আলো আর আবহাওয়ার নিয়মে বাঁক নেয়। গ্রীষ্মে সূর্য প্রায় অস্তই যায় না, সময়কে এমনভাবে টেনে দেয় যেন ঘুম যেন ঐচ্ছিক মনে হয়।
শীতে অন্ধকার পুরোপুরি গ্রাস করে নেয়, আর জানালার ভেতর থেকে নরম আলো ঝরে পড়ে প্রাণঘাতী ঠান্ডার বিপরীতে। মানুষ ধীরে ও সচেতনভাবে চলে, শক্তি সঞ্চয় করে এবং পরিবেশকে সম্মান জানিয়ে। পর্যটকেরা আসে কাছের আইস ফিয়র্ডের ছবি তুলতে, তার অসম্ভব বিশালতায় বিস্ময়ে হতবাক হয়ে যায়। আর সেই সময়েই স্থানীয় মানুষ বাজারের ব্যাগ হাতে কিংবা পেছনে বাচ্চাদের নিয়ে হেঁটে যায়। অন্যদের কাছে যা অসাধারণ, তাদের কাছে তা একেবারেই স্বাভাবিক। মাছ ধরা এখানকার টিকে থাকার কেন্দ্রবিন্দু। পরিস্থিতি যেমনই হোক, কাজ থেমে থাকে না। ইলুলিসাত গ্রিনল্যান্ডের সবচেয়ে বেশি দর্শনার্থী আসা শহর হলেও এটি কখনোই দর্শকদের জন্য নিজেকে বদলে ফেলে না। এটি আপনাকে শুধু দেখার সুযোগ দেয়, আপনার জন্য নিজেকে সাজিয়ে তোলে না। পূর্ব গ্রিনল্যান্ডের প্রাণকেন্দ্র তাসিলাক একদিকে অপরূপ সুন্দর, অন্যদিকে ভয়ঙ্কর এক পরিবেশে অবস্থিত। পূর্ব গ্রিনল্যান্ডের সবচেয়ে বড় এই শহরটি আমাসালিক দ্বীপে একটি গভীর ফিয়র্ডের ভেতরে অবস্থিত। চারদিক ঘিরে রয়েছে খাড়া করাতের মতো ধারালো পাহাড়, যা আকাশের দিকে বিশাল বর্ষার ফলার মতো উঠে গেছে। দক্ষিণের তুলনামূলক কোমল উপত্যকার বিপরীতে তাসিলাকের চারপাশের পাহাড়গুলো একটি প্রাকৃতিক বাটি তৈরি করেছে, যা শহরটিকে সমুদ্রের সবচেয়ে কঠোর বাতাস থেকে কিছুটা রক্ষা করে। উজ্জ্বল রঙের কাঠের ঘরগুলো পাথুরে ঢালে উপরের দিকে উঠে গেছে। চারপাশের শীতল ধূসর পাথরের আধিপত্যের মধ্যে এক তীব্র জীবন্ত বৈপরীত্য সৃষ্টি করেছে। গ্রিনল্যান্ডের রাজধানী নুক হলেও সেখানকার বিমানবন্দরটি ছোট রানওয়ে ও পাহাড়ি ভূপ্রকৃতির কারণে কেবল ছোট বিমানই গ্রহণ করতে পারে। ফলে অধিকাংশ আন্তর্জাতিক ভ্রমণকারীকে নুকের বিমানবন্দর সম্প্রসারণ সম্পন্ন হওয়া পর্যন্ত, অন্তত 2025 সাল পর্যন্ত, প্রায় 320 কিলোমিটার উত্তরে অবস্থিত কাঙ্গারালুসুয়াক বিমানবন্দরে অবতরণ করতে হয়। শীতল যুদ্ধের সময় এটি একটি মার্কিন সামরিক ঘাঁটি হিসেবে নির্মিত হলেও বর্তমানে কাঙ্গারালুসুয়াক গ্রিনল্যান্ডের প্রধান প্রবেশদ্বার হিসেবে কাজ করে, যেখান থেকে ছোট বিমান দ্বীপের বিভিন্ন অংশে যাত্রী পরিবহন করে। প্রায় 500 মানুষের ছোট্ট জনসংখ্যা থাকা সত্ত্বেও গ্রিনল্যান্ডের বরফ চাদরের নিকটবর্তী হওয়ার কারণে কাঙ্গারালুসুয়াক অনুসন্ধান ও গবেষণার জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্কটিক কেন্দ্র। এখান থেকে সহজেই পৌঁছানো যায় পয়েন্ট 66তে, যা গ্রিনল্যান্ডের বিশাল বরফ চাদরের কিনারায় অবস্থিত এক বিস্ময়কর প্রবেশপথ। এই স্থান থেকে চোখ যতদূর যায় ততদূর পর্যন্ত বিস্তৃত এক অপরিসীম জমাট বরফের দৃশ্য দেখা যায়, যা পৃথিবীর জলবায়ু ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই প্রাকৃতিক বিস্ময়ের সঙ্গে সরাসরি সংযোগ ঘটায়। গ্রিনল্যান্ডের প্রায় 80% এলাকা জুড়ে থাকা এই বরফ চাদর এক বিশাল বরফ ভাণ্ডার, যা বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও জলবায়ু প্রবণতাকে গভীরভাবে প্রভাবিত করে। কাছাকাছি আরেকটি উল্লেখযোগ্য স্থান হল রাসেল হিমবাহ, যেখানে গাড়ি চালিয়েই বরফের প্রান্তে পৌঁছানো যায়। চমৎকার বরফ ভূমির জন্য পরিচিত এই হিমবাহে হাইকিং ও বরফে হাঁটার সুযোগ রয়েছে, যা দর্শনার্থীদের আর্কটিক প্রকৃতির কাঁচা ও অপ্রতিরোধ্য শক্তির মুখোমুখি দাঁড় করায়। নীরব এক ফিয়ার্ডের পাশে সবুজ উপত্যকায় দাঁড়িয়ে থাকা ভালসি চার্চের ধ্বংসাবশেষ গ্রিনল্যান্ডের সবচেয়ে অক্ষত মধ্যযুগীয় নর্স নিদর্শন হিসেবে পরিচিত। 14 শতকে আইসল্যান্ড থেকে আসা ভাইকিং বসতি স্থাপনকারীরা এই গির্জাটি নির্মাণ করেছিলেন। ছাদ ও অভ্যন্তরীণ অংশ ধ্বংস হয়ে গেলেও প্রায় 1.5 মিটার পুরু ভারী গ্রানাইটের দেয়াল 6 শতাব্দীরও বেশি কঠোর আর্কটিক পরিবেশের মধ্যেও আজ পর্যন্ত দাঁড়িয়ে আছে। নির্মাণশৈলী ছিল অসাধারণ। খুব সামান্য বা প্রায় কোনো মর্টার ছাড়াই বড় বড় পাথর নিখুঁতভাবে একে অপরের সঙ্গে জোড়া লাগানো হয়েছিল, যার ফলে নির্মাতারা হারিয়ে যাওয়ার বহুদিন পরও স্থাপনাটি টিকে থাকে। বাঁকানো জানালার ফাঁক আর প্রধান প্রবেশদ্বার আজও নীল জালের দিকে তাকিয়ে আছে, মনে করিয়ে দেয় এমন এক সময়ের কথা যখন ক্যাথলিক ইউরোপ ও উত্তরের অনুসন্ধান এই দূরবর্তী প্রান্ত পর্যন্ত বিস্তৃত ছিল। ভালসি চার্চ জড়িয়ে আছে ইতিহাসের এক রহস্যময় অধ্যায়ের সঙ্গে, গ্রিনল্যান্ডের নর্স জনগোষ্ঠীর হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া। এই স্থান থেকে পাওয়া সর্বশেষ লিখিত নথিতে উল্লেখ আছে 1408 সালের 14 সেপ্টেম্বর গির্জার ভেতরে অনুষ্ঠিত এক বিয়ের কথা। এরপর থেকেই ইতিহাস নীরব হয়ে যায়। 15 শতকের মাঝামাঝি সময়ের মধ্যে দক্ষিণ গ্রিনল্যান্ডের নর্স বসতিগুলো সম্পূর্ণভাবে পরিত্যক্ত হয়ে পড়ে। এর পেছনে নানা কারণ অনুমান করা হয়, যেমন লিটল আইসেজের সময় জলবায়ুর শীতল হয়ে যাওয়া, বাণিজ্যিক যোগাযোগ ভেঙে পড়া, প্রাকৃতিক সম্পদের নিঃশেষ, অতিরিক্ত চাষাবাদের ফলে ভূমির ক্ষয় এবং ইউরোপের বাকি অংশ থেকে ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা।
এইসব বাস্তবতা দেখায় কেন গ্রিনল্যান্ড কেবল আরেকটি দূরবর্তী ভ্রমণ গন্তব্য নয়, এটি এমন এক স্থান যেখানে মানব টিকে থাকা চরম সীমার মুখোমুখি হয়, যেখানে প্রাচীন জ্ঞান আধুনিক চ্যালেঞ্জের সঙ্গে মিলিত হয়, আর যেখানে বৈশ্বিক রাজনীতির ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে। কাঁচা তিমির চামড়াকে সুপারফুডে রূপ দেওয়া মানুষের গল্প থেকে শুরু করে এমন এক রাজধানী শহর যেখানে সরকারি ভবনের পাশ দিয়ে তিমি সাঁতার কাটে, কিংবা একটি গির্জার ধ্বংসাবশেষ যা একটি হারিয়ে যাওয়া সভ্যতার গোপন কথা বহন করে, গ্রিনল্যান্ড এমন নিয়মে চলে যা পৃথিবীর আর কোথাও নেই। জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গলতে শুরু করায় এবং ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ উন্মোচিত হওয়ায় এই জমাট দ্বীপটি ক্রমেই আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রে পরিণত হচ্ছে। রাশিয়া চায়, চীন চায়, আমেরিকাও চায়, কিন্তু যে 56,000 মানুষ হাজার হাজার বছর ধরে একে নিজেদের ঘর বলে টিকে আছে, তারা কোথাও যাচ্ছে না। এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন, নিচে কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আর নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।